শুভ সকাল, স্বাগত জানাচ্ছি এখন সকালের আয়োজনে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি তন্ময় কুমার রায়। গত 2 বছর আগে আমাদের এই দোকানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক চাল ডাল নষ্ট হয়েছে। সেম এবারে নিজেদের অনেক কষ্ট হইতেছে, নিজের বাড়িতেও পানি। বাচ্চাকে তো সহিষ্ঠ নথিয়া আমরা স্বামী স্ত্রী থাকছি সহির মধ্যে মুগামুগি আছে, আমাদের রাজা একটা আছে, এটি দেখে দেখে রাখন লাগে। আমরা গরমে যে বুক পানি আমরা রহনে হারা নাও দিয়ে গে উদ্ধার করে আর বাড়িতে আনছি আমরা। 24 ঘন্টার পরবর্তী যে 48 ঘন্টা আছে সেখানে ভারীতে গতিবাড়ি বৃষ্টিপাত হতে পারে। আমাদের এইখানে ভিতরকার বৃষ্টিপাতের চেয়ে উজানের যে মেঘালয় এবং আসাম রাজ্যের যে বৃষ্টিপাত ওইটাই বেশি এফেক্ট করে। এই বৃষ্টিপানিটা মানে ধরে রাখার জন্য যে পুকুরগুলো ছিল, জলাশয়গুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই তিনটা ভাবে আমরা পানিটা কমে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বছরের পর বছর বন্যা ভাবিয়ে তুলছে পরিবেশবিদদের। খাল নদী রক্ষায় যুগোপযোগী পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। আমাদেরকে একটা দাম বলে দিছে আর কিন্তু আমরা কোরবানোর পরে সামরা নেওয়ার পরে সেই দামটা আমরা কোনোদিন ট্যানারের মালিক থেকে সেই দামটা পাই নাই। বিভাগীয় কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি এবং মন্ত্রণালয় সরাসরি মনিটরিং করছে এবং এই বিষয়টা আবার তাদের বক্তব্যটা আমরা আবার মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় এই বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। শু ফ্যাক্টরি আমার কাছ থেকে নিচ্ছে, কারণ তার কাস্টমার এন্ড কাস্টমার বলে দিয়েছে যে এখান থেকে নিবা। বিক্রিটা নিশ্চিত করতে হবে, সমস্ত কিছু এটা করতে তো খরচ আছে, খরচ থাকলেও কি হবে, এটা কিন্তু বেনিফিটও আছে। বছর বছর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও কাঁচা চামড়ার বাজারে উল্টো চিত্র। দাম না পাওয়ায় নষ্ট হয় অনেক চামড়া, ফলে লক্ষ্যমাত্রাও পূরণ হয় না। এ নিয়েও দর্শক জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। চলতি বছরের দ্বিতীয় দফা বন্যায় ইতিমধ্যে সিলেট বিভাগের 3 জেলায় বন্যায় আক্রান্ত প্রায় 16 লাখ মানুষ। এক বন্যার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট। ফলে এই অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে মানুষের দুর্ভোগ। এদিকে অতিবৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রাকিবুল রাফির প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানিগঞ্জের থানা বাজারের ব্যবসায়ী শামীম আহমেদ চাল, ডাল, আলুসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য বিক্রি করেই তার সংসার চলে। কিন্তু প্রতি বছর অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হন তিনি। উজান থেকে নেমে আসা ঢলে মুহূর্তেই ধলাইয়ের পানিতে হারিয়ে যায় তার দোকানের মালামাল। একবারের ধকল কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর আগেই আরেকটি বন্যা। তার কপালে চিন্তার ভাঁজ নিত্যদিনের। গত 2 বছর আগে আমাদের এই দোকানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক চাল ডাল নষ্ট হয়েছে। সেম এবারে 2024-এ আমার দোকানে অনেক চাল ডাল এবং নিজেদের অনেক কষ্ট হইতেছে, নিজের বাড়িতেও পানি। কিছু মাল আমরা তুলতে পারি না এই পানির জন্য। অনেক স্রোত পানির, তারপরে নৌকা পাওয়া যাচ্ছে না, এই সব রাস্তাঘাটই বন্ধ। বিগত কয়েক বছরের বন্যার কাছেই এভাবেই বারবার বিপর্যস্ত হতে হচ্ছে সিলেট অঞ্চলের মানুষকে। কেউ হারান তার পালিত পশু, কেউ বা তার ঘর বাড়ি। বন্যায় দুর্ভোগ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য। বাইরে যেটা জিনিসপত্র আছে তো ফাইনে নিয়েছি, তো বাসায় এই যে অবস্থা, আবার তো ধরার মতো না, এই আর কি। আর ধান ফানলেও তো কষ্ট আছে, গরু বাছুর লিয়া। বাচ্চাকে তো সহিষ্ঠ নথিয়া আমরা স্বামী স্ত্রী থাকছি সহির মধ্যে মুগামুগি আছে, আমাদের রাজা একটা আছে, এটি দেখে দেখে রাখন লাগে। জায়গায় পাক করি আমরা, আডু পানি, কোনো নান্দা বাড়া নাই, খাওয়া দাওয়া নাই ঠিক মতে। ঈদের দিন বাজারে গেছিল আব্বাই, বাজার থেকে চিরামুড়ি নিয়ে আসি, চিরামুড়ি খাই থাকতেছি। আমরা গরমে যে বুক পানি আমরা রহনে হারা নাও দিয়ে গে উদ্ধার করে আর বাড়িতে আনছি আমরা। গরু নিয়ে আরেক বাড়িতে রাখছি, মনে করেন হাঁস মুরগ আছেন ফাইনে নিচে গা, যাই হোক একটা নৌকা আছি, এই নৌকা দিয়ে আরেক বাড়ি দিয়েছি নে গরু দি। আমরা প্রতি বছর এরকম ভোগান্তিতে আছি, বিশেষ করে উপসর সুবানীঘাটে, মানে ভোগান্তি 12 মাসেই আছে। ইতোমধ্যে 2 দিনের বন্যায় সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ 13টি উপজেলার অন্তত 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। আর সুনামগঞ্জ জেলার 8টি উপজেলাতে রাস্তাঘাট ডুবে পানিবন্দী রয়েছেন আরও 7 লাখ মানুষ। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানির কারণে গৃহবন্দী রয়েছেন আরও অন্তত 2 লাখ মানুষ। 10টা করে আনছি, এবার
ছাগল আসলে 5টা থেকে আনছে 2টা আনছে আর এগুলো আনতে পারছি না। গেছে কালকে রাত্রে পানি, সারা রাত্র ঘুমাই না, শুধু পানি আর পানি। কালকেও সারা রাত রয়েছে পানি, আজকেও পানি, রান্না খাওয়া সব বদ্ধ। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে, যার ফলে বন্যার তীব্রতা আরও বাড়তে পারে। 24 ঘন্টার পরবর্তী যে 48 ঘন্টা আছে সেখানে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের এইখানে ভিতরকার বৃষ্টিপাতের চেয়ে উজানের যে মেঘালয় এবং আসাম রাজ্যের যে বৃষ্টিপাত ওইটাই বেশি এফেক্ট করে। এদিকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে আকস্মিক এই বন্যা মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছেন তারা। আক্রান্ত উপজেলাগুলোতে বন্যার্থদের উদ্ধার তৎপরতা সহ সার্বিক বিষয়ে নজর রাখছেন তারা। প্রত্যেকটা ইউনিয়নে আমরা উপজেলার একজন কর্মকর্তাকে ট্যাগ অফিসার করে দিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ, তাদের সমন্বয়ে বন্যার তথ্য পেলে, হঠাৎ করে পানি চলে আসলে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে আনার প্রয়োজন হলে এই টিমটা যেন সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারে। ত্রাণ বিতরণের প্রয়োজন হলে তারা যেন সার্বিক তদারকি করতে পারে। তবে সিলেটে বারবার এমন বন্যা ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। তারা বলছেন সিলেটে প্রাকৃতিক জলাধার, খাল, নালা, পুকুরসহ নদ নদীর নাব্যতা কমে যাওয়ায় এমন পরিস্থিতি সিলেটের। পরামর্শ যুগোপযোগী পরিকল্পনার। এই বৃষ্টি পানিটা মানে ধরে রাখার জন্য যে পুকুরগুলো ছিল, জলাশয়গুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে যে পানি শোষণ করার জন্য যে খালি জায়গা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে যে পানি যে পরিবহন হবে, সেই যে ছড়াগুলো, খালগুলো, নদী, এইগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই 3টা কারণে 3টা ভাবে আমরা পানিটা কমে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এদিকে বন্যার সাথে সাথে সিলেটের পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বন্যার সাথে পাহাড় ধসের সংখ্যাও দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদে। রাকিবুল রাফি, এখন সিলেট। সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বিস্তারিত আপনাদেরকে আরও জানাতে চাই। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সিলেট এবং সুনামগঞ্জে আমাদের সহকর্মীদের সঙ্গে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি এবং সুনামগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী লিপসন আহমেদ। প্রথমেই যাচ্ছি সিলেটে রাকিবুল রাফির কাছে। রাফি, বৃষ্টি মনে হয় এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পানি দেখতে পাচ্ছি রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন রয়েছে সিলেটের, জানাবেন আমাদের। সিলেটের বৃষ্টিপাত কমলেও কিন্তু দুর্ভোগ, দুর্দশা এবং ভোগান্তির কিন্তু একরত্তিও কমেনি এবং সিলেটের মানুষের যারা এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রয়েছেন, আশ্রয়কেন্দ্রে কিন্তু সিলেটের থেকে বেশি মানুষ কিন্তু অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে এসেছেন এবং গতকালকে ত্রাণ প্রতিমন্ত্রী কিন্তু এসেছেন, এসে প্রায় সিলেটের প্রায় 10 মেট্রিক টন চাল দিয়ে গিয়েছেন এবং একই সাথে 40 লক্ষ গোখাদ্যের টাকা এবং 20 লক্ষর মতো শুকনো খাবারের টাকা দিয়ে গিয়েছেন। এবং এখানে যেহেতু সিটি কর্পোরেশনের যারা মানুষরা আছেন তাদের চাহিদা একটু বেশি, এই জন্য ত্রাণ প্রতিমন্ত্রী এসে এখানে বরাদ্দ দিয়ে গেছেন এবং বলেছেনও যে যদি কোনো রকম প্রয়োজন হয় বা প্রতিকূল অবস্থা তৈরি হয় তাহলে তিনি আরও বরাদ্দ দেবেন। এবং একই সাথে আমি যদি এই যে নগরীর অবস্থাটি জানাই, এখান থেকে শুরু করে প্রায় 23টি ওয়ার্ডে কিন্তু এরকম জলাবদ্ধতা এখনও রয়েছে এবং এই যে পানির যে অবস্থা, বৃষ্টিপাত কমলেও কিন্তু পানির যে জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও কমেনি। কারণ সুরমা নদীর যে পানি সেটি কিন্তু এখনও নাব্যতা যে বিষয়টি দেখেছে সেটা কিন্তু কমেনি এবং পানি একরকম যাচ্ছে না বা পানি যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছে না। এবং একই পাশে নর্দমা থেকে ছড়া কালভার্টের যে ময়লাগুলো সেগুলো কিন্তু বাসা বাড়িতে ঢুকছে এবং যারা নগরবাসীরা আছেন তারা একরকম আতঙ্কে আছেন। অনেকেই কিন্তু নিচতলা থেকে আশ্রয়কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন, কারণ নিচতলার অনেকের আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র কিন্তু পানির তলে ডুবে গিয়েছে এবং এই পাশে অনেক রকম বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে। একই সাথে শিক্ষা ভবন থেকে শুরু করে সিভিল ডিফেন্স সার্ভিস থেকে শুরু করে ফায়ার স্টেশন সেগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে এবং নগরীর যে অবস্থা, আসলে এই যে যদি সুরমা নদীর পানি যদি না কমে তাহলে কিন্তু এই জলাবদ্ধতার যে পানি সেটা কিন্তু কমবে না এবং কোনো রকম যাওয়ার কোনো কিন্তু রাস্তাও নেই। এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমি জানাই, গতকালকে হয়েছে প্রায় 117 থেকে 120 মিলিমিটার, যেটা খুবই নগণ্য এবং অন্যান্য দিনের তুলনায় প্রায় 4-5 দিনের তুলনায় কিন্তু খুব কম হয়েছে এবং এটাই হলো যে নগরবাসীদের জন্য স্বস্তির বিষয় এবং উপজেলা পর্যায়ে যারা আছেন তারা কিন্তু বেশ
ভোগান্তিতে আছেন, কারণ উপজেলা পর্যায়ে কিন্তু একরকম হাওর বাওরে অনেক দূরবর্তী এলাকায় কিন্তু আশ্রয়কেন্দ্র রয়েছে এবং অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। আশ্রয়কেন্দ্রের সংখ্যা নগণ্য এবং বন্যা কবলিত আক্রান্তদের সংখ্যা কিন্তু বেশি, এবং উপজেলা পর্যায়ে অনেক জেলা প্রশাসন আছেন এবং কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সচেষ্ট আছেন এবং হাওরেও কিন্তু অনেকেই নৌকা নিয়ে তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে যতটুকু পারা যায় তারা সক্রিয় থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন এবং তৎপরতা দেখে যাবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। তন্ময়। সিলেটের পর এ পর্যায়ে আপনাদের দর্শক নিয়ে যেতে চাই সুনামগঞ্জের সহকর্মী লিপসন আহমেদ রয়েছেন। লিপসন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। শুরুতেই যদি বলি যে গতকাল রাত থেকে কিছুক্ষণ আগ মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি, এই মুহূর্তে থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেই চেরাপুঞ্জিতে আসলে কিছুটা বৃষ্টিপাত কম হয়। সুনামগঞ্জে যে সকল নদ নদীগুলো ছিল সেই নদীর পানি কিন্তু কিছুটা কমেছে, তবে নদীর পানি কমলেও কিন্তু এখনো কিন্তু সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আসলে উন্নতি হয়নি। বিশেষ করে যদি বলি, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ওই যে উপজেলার যে নিম্নাঞ্চলের মানুষগুলো রয়েছে তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়ছিলেন, তারা কিন্তু এখন জীবন বাঁচাতে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন। সেই সাথে যদি বলি, পৌর শহরের হাজিপাড়া, নতুনপাড়া সহ বেশ কয়েকটি এলাকার মানুষও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, তারা কিন্তু এখন আশ্রয় খুঁজে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো অভিযোগ করেছেন যে যারা আসলে অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রের জায়গা একটা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যদি বলি, ইতিমধ্যে কিন্তু জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হলো। যে জেলা শহরে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের একটা ভিড় লক্ষ্য করা গেছে, কারণ তাদের বসত ভিটা পানি উঠাই কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন, তবে অনেকে জায়গা না পেয়ে কিন্তু অন্য জায়গায় ছুটছেন। সেই সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের প্রায় 78টি ইউনিয়নে 1008টি গ্রাম সেই সাথে কিন্তু পানিবন্দী সহ যারা বন্যা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু প্রায় বন্যা মোকাবেলা করার জন্য নেওয়া হয়েছে। সেই সাথে ত্রাণের যে একটি অভিযোগ রয়েছে যে নিম্নাঞ্চল থেকে শুরু করে শহরে যারা পানিবন্দী হয়েছেন তারা যেটি বলছেন যে কিছু সংখ্যক ত্রাণ তারা পেলেও আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা সবাই কিন্তু আসলে শুকনো খাবার কিংবা অন্যান্য যে চাল সেটা কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। সেই সাথে যদি বলি যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই ক্ষেত্রে বন্যা উন্নতি হওয়ার কোনো কিন্তু আসলে সম্ভাবনা তারা দেখছেন না। তন্ময়। সঙ্গে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। দর্শক, এই বন্যা পরিস্থিতি যখন এই অবস্থা চলছে দেশে, ঠিক এমন সময় নতুন করে ভাবিয়ে তুলছে পাহাড় ধসের ঘটনা। 2007 সালের 11 জুনের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। চট্টগ্রামে পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের প্রাণহানির পর গঠন করা হয়েছিল শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। আর এই কমিটির 36টি সুপারিশ করলেও বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। এদিকে বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। দুর্ঘটনা এড়াতে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রতি বছরের মতো জরুরি সভা করছে জেলা প্রশাসন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীতে সরকারি বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে 26টি। এসব পাহাড়ে বাস করে 6500 পরিবার। এর মধ্যে 16টি সরকারি আর 10টি ব্যক্তি মালিকানাধীন পাহাড়। তবে মৃত্যু ঝুঁকির পরেও কেন পাহাড়ের পাদদেশে ঘর তুলছে মানুষ? অনেকে বাস করছে প্রজন্মের পর প্রজন্ম, কেউ আবার মালিক বনে ঘর ভাড়া দিচ্ছেন। বসতি স্থাপনকারীরা বলছে, নদী ভাঙ্গা, গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসতি গড়েছে। আর পাহাড়ে বাসা ভাড়া কম হওয়ায় নিম্ন আয়ের মানুষ এসে এখানে ঠাঁই নিয়েছে। আমাদের বাসা বাড়ি নাই, এখন যদি আমাদেরকে একটা সরকার একটা বাসস্থান দিত, ওইখানে আমরা চলে যেতাম। আমাদের জন্মস্থান এখানে, আমার আম্মু তারা এখানে থাকতেছে প্রায় 50-60 বছর ধরে। এই বাসা ছাড়ি তো অন্য বাসায় যাইতে পারতেছি না, যাইলে তো আমরা টাকা দিব কোত্থেকে। অন্য জায়গায় কিভাবে থাকবো, অন্য জায়গায় ঘর ভাড়া বেশি, এর জন্য আর কি।
চট্টগ্রাম মহানগর এবং আশপাশের এলাকায় গত 17 বছরে ঝরেছে 2.5 শতাধিক প্রাণ। এর পরেও বন্ধ হয়নি পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন। উল্টো প্রভাবশালীদের লোভের শিকার হয়ে একে একে পাহাড় যেমন নিশ্চিহ্ন হচ্ছে, তেমনি বাড়ছে প্রাণহানি। শুধু কাঁচা ও সেমি পাকা নয়, নগরীর লালখান বাজারের মতিঝর্ণা, বাটালি পাহাড়, শান্তিনগর ও টাঙ্কির পাহাড়ে গড়ে উঠেছে বহুতল ভবনও। 90 ডিগ্রি খাড়া এসব পাহাড় যে কোনো সময় ধসের ঝুঁকিতে থাকলেও প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর সরকারি মালিকানাধীন বিভিন্ন সংস্থার পাহাড়ে গড়ে উঠেছে অবৈধ বসতি ও স্থাপনা। এ সকল পাহাড়ে অবৈধভাবে দেয়া হয় বিদ্যুৎ, পানি সংযোগ সহ বিভিন্ন নাগরিক সুবিধাও। প্রতি বছর পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হলেও কার্যত বাস্তবায়ন হয় না। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। প্রতি বছর বর্ষা এলেই গতানুগতিক মাইকিং অবৈধ বসতি স্থাপনকারীদের সরিয়ে দিয়ে দায় সারছে প্রশাসন। পাহাড় রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্তরা বলছেন, 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে সর্বোচ্চ 127 জনের প্রাণহানির পরে গঠন করা হয় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এই কমিটি 36টি সুপারিশ করলেও বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। বিশেষ করে একটি সমীক্ষা করে পাহাড়গুলোর ধরন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ও ডিজাইনের মাধ্যমে পাহাড়গুলো রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সিডি এর ভালো ভালো প্রকৌশলী আছে, তাদের সমন্বয়ে সিটি কর্পোরেশনের প্রকৌশলী আছে। কি পাহাড়কে কিভাবে ব্যবহার করলে এবং ব্যবস্থাপনার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলে পাহাড় আর ধস হবে না, সেই ব্যবস্থাটা করা। সেটা না করলে এই অবস্থা চলতেই থাকবে। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে আছে 3 পার্বত্য জেলার কয়েক লাখ বাসিন্দা। বিশেষ করে বান্দরবানে গত 5 বছরে প্রাণহানি হয়েছে 63 জনের, আর রাঙ্গামাটিতে গত 8 বছরে নিহত হয়েছে 131 জন। প্রতি বছর বর্ষা এলেই প্রাণহানির সংখ্যা বাড়ে ঝুঁকিতে থাকা মানুষের মাঝে। এবারও তার ব্যতিক্রম নয়। ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? পাহাড় ভাঙে পথ পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন দ্রুত নিরাপদ স্থানে চলে যান। বৃষ্টি শুরু হলেই মাঠে নামে প্রশাসন। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে মাইকিং, আশ্রয় কেন্দ্র খোলা সহ নানা কার্যক্রম শুরু হয়। এবারও সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। কেউ অবৈধভাবে কোথাও বসবাস করুক পাহাড়ের পাদদেশে, সেটা আমরা চাই না। কোনো প্রাণহানি হোক সেটাও আমরা চাই না। সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটিটিতে আছে সবগুলো এখানে বলা হয়েছে। তবে আমরা আবার অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের 5টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় 10 জন নিহত হয়েছে। এই হতাহতের ঘটনা ঘটার পরপরই আমরা দেখেছি যে সেখান থেকে এরই মধ্যে 500 পরিবারকে স্থানান্তর করা হয়েছে এবং আজকে আরও 1000 পরিবারকে স্থানান্তর করবার কথা রয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাবো আপনাদের। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজারের উখিয়া থেকে সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, জানাবেন যে বৃষ্টি নিশ্চয়ই এখন অনেকটা কমে এসেছে, বৃষ্টি কমায় পাহাড়ে স্বস্তি ফিরেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পরিমাণ বাড়ছে কিনা? তন্ময়, আশ্রয় কেন্দ্রগুলোতে গতকাল পর্যন্ত 500 মতো রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় কেন্দ্র বলতে মূলত রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে লার্নিং সেন্টারগুলো রয়েছে, মূলত বিভিন্ন বেসরকারি সংস্থা এই লার্নিং সেন্টারগুলো চালায় এবং সরকারিভাবে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সেই প্রতিষ্ঠানগুলোর আসলে দেখভাল করে। এবং উখিয়ার 9 নাম্বার এবং 10 নাম্বার ক্যাম্পে 9 নাম্বার ক্যাম্পে 90টির মতো লার্নিং সেন্টার রয়েছে এবং 10 নাম্বার ক্যাম্পে রয়েছে 60টির মতো লার্নিং সেন্টার। এইসব প্রতিষ্ঠানেই মূলত যারা অতি ঝুঁকিতে বসবাস করছে তাদের নিয়ে আসার পরিকল্পনা করেছে
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। তবে গতকাল রাত থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং ভারী যে বৃষ্টিপাত গতকাল হয়েছে সেটি কিন্তু গতকাল রাত থেকে আবার আজকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়নি। এ কারণে সাধারণ রোহিঙ্গাদের মাঝে কিন্তু স্বস্তি ফিরেছে এবং তারা যে আবার নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া বা ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করা সেই কাজগুলোই আসলে মনোযোগ দিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আজকে ১,০০০ পরিবার আরো ১,০০০ অতি ঝুঁকিতে থাকা পরিবারকে লার্নিং সেন্টারগুলোতে অর্থাৎ নিরাপদ আশ্রয় নিয়ে আসার পরিকল্পনার কথা গতকাল রাতেও জানানো হয়েছে এবং সেই সিদ্ধান্ত থেকে হয়তো প্রশাসন আবার সরে আসতে পারে। সেক্ষেত্রে আবারও যদি ভারী বৃষ্টিপাত হয় এবং যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরো ৪৮ ঘন্টা মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটিকে মাথায় রেখে কিন্তু প্রশাসনও সেভাবে প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ৫০০ পরিবারকে সরানো হয়েছিল এবং আজকে আরো ১,০০০ পরিবারকে সরানোর যে পরিকল্পনা সেটি হয়েছে এবং এই পরিকল্পনাটি আজকে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এই পরিকল্পনাটি বাস্তবায়ন হবে কিনা, পরিবারগুলোকে সরানো হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত সকালের যে সিদ্ধান্ত সেটি এখনো আমরা জানতে পারিনি। এবং গতকালের তথ্যটি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু কক্সবাজারের ৫টি রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব পাহাড় ধসের ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ২ জন ছিলেন বাংলাদেশি যারা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার বাসিন্দা। মূলত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের অংশ ধসে পড়ে তাদের মৃত্যু হয়েছে চাপা পড়ে এবং এই পরিস্থিতির পর থেকে কিন্তু আমরা দেখেছি যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে কিন্তু সরানোর যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছিল এবং ইতিপূর্বেও ২০১৯ সালে এবং ২০ সালে কিন্তু ১৫ থেকে ২০,০০০ বাসিন্দাকে এইসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো হয়েছিল এবং তাদেরকে একটি আলাদা একটি ক্যাম্প করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এবারও ২০০ মতো পরিবারকে পুরোপুরি যে বসত বাড়িগুলোতে রয়েছেন সেই বসত বাড়িগুলো থেকে একেবারে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হতে পারে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে তাদেরকে সরানো হতে পারে। তন্ময়, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। একদিকে বন্যার তাণ্ডব, অন্যদিকে খরায় নিষ্প্রাণ বিস্তীর্ণ অঞ্চল। চীনের দক্ষিণে মুষলধারে বৃষ্টি, বন্যা, ভূমিধস, ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে ৩ দিন ধরে। উত্তরের বৃষ্টির অভাবে ৯০% আয় হারিয়ে নিঃস্ব কৃষকরা। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। বানের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভবন, সেতু, রাস্তাঘাট। বিধ্বংসী এ বন্যার দৃশ্য চীনের গুয়াংদং প্রদেশের। শুধু গুয়াংদং নয়, অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে লণ্ডভণ্ড চীনের প্রায় পুরো দক্ষিণাঞ্চল। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে গুয়াংদং, ফুজিয়ান, গুইঝু, জিয়াংশি ও ঝেজিয়াং প্রদেশ আর গুয়াংশি অঞ্চলে। গুয়াংদংয়ে বৃষ্টি শুরু হয়েছে সেই রোববার থেকে, থামার আর নাম নেই। ফুজিয়ানের গুয়াংজেতে মঙ্গলবার ভোরে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে পানি বিপদসীমার ২ থেকে ২.৫ মিটার ওপরে পৌঁছে গেছে। এতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে শহর জুড়ে। গুয়াংশিতে বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টায় ১০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে ৩৩টি আবহাওয়া কেন্দ্র। বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চলছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। উদ্ধার কাজে যোগ দিয়েছে চীনের সশস্ত্র বাহিনী। একদিকে বন্যার এমন তাণ্ডব, তো ঠিক উল্টো দিকে খরায় নিষ্প্রাণ গ্রামের পর গ্রাম। দক্ষিণে অতিবৃষ্টি, উত্তরে বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে একের পর এক নদী, ফেটে চৌচির মাঠ। শ্যানডং প্রদেশে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। জারি আছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। হেবেই, সানজি, হেনান প্রদেশেও চলছে তীব্র খরা। গ্রীষ্মকালীন ফসলের বীজ বুনে ৯০% ক্ষতি গুনতে হচ্ছে অনেক কৃষককে। 凡是我们收入也不多，收入就是18000块钱，1年收入180块钱，得少收入得9000。গম উৎপাদনে এগিয়ে থাকা হেবেই, হেনান আর শ্যানডংয়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের। চলতি মাসের শুরুতেই কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় রেড অ্যালার্ট জারি আছে শ্যানডংয়ের জিনান শহরে।他那个陆老夫这个复印了40天，加上了伏前那一会儿都够热的。
济南就是火炉啊，现在你真是火炉啊。 দেশের দুই প্রান্তে দুই দুর্যোগ মোকাবিলায় এবং জানমাল রক্ষায় বুধবার সর্বাত্মক লড়াইয়ের আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নুসহাত কামাল, এখন বিশ্ব। দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার $3 বিলিয়ন। বৈশ্বিক বাজারও বিশাল, প্রায় $468 বিলিয়ন। দেশে শিল্পটির পর্যাপ্ত কাঁচামাল আছে, তারপরও বিশ্ব বাজারে আশানুরূপ ফলাফল নেই। বিগত কয়েক বছরের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও তার প্রত্যাশা পূরণ করেনি। রপ্তানি কিছুটা ইতিবাচক সাড়া মিললেও কাঁচামাল অর্থাৎ কাঁচা চামড়ার বাজারে তার উল্টো চিত্র। কেমন চলছে চামড়ার দেশীয় ও বিশ্ব বাজার, তাই জানাচ্ছেন শোয়েব রহমান। 2022 সালে বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ছিল $441 বিলিয়ন। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় $468 বিলিয়নে, আর 2030 সালে $739 বিলিয়ন ঠেকবে এ বাজার, এমন পূর্বাভাস দিয়েছে ফরচুন বিজনেস ইনসাইটস। বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বিশ্ববাজারে এ খাতে বাংলাদেশের হিস্সা কেবল 3%। সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণা বলছে, গত 3 বছরে দেশ থেকে চামড়া রপ্তানি বেড়েছে। 2020 সালে $96 মিলিয়ন, 2021 সালে $135 মিলিয়ন ও 2022 সালে $154 মিলিয়ন চামড়া রপ্তানি করে বাংলাদেশ। বেড়েছে চামড়াজাত বিভিন্ন পণ্য রপ্তানির পরিমাণও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ 2019-20 অর্থবছরে চামড়ার জুতা রপ্তানি করে $680 মিলিয়ন, আর চামড়ার অন্যান্য পণ্য রপ্তানি করে $248 মিলিয়ন। সবশেষ 2022-23 অর্থবছরে চামড়ার জুতা রপ্তানি করে আয় দাঁড়ায় $703 মিলিয়ন ও চামড়াজাত অন্যান্য $396 মিলিয়ন। 2005 সালে নাইকি, অ্যাডিডাস ও টিম্বারল্যান্ডের মতো কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও জুতা তৈরির প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG গঠন করে। এ সকল প্রতিষ্ঠান ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য কিনে থাকে। দেশে 200টিরও বেশি ট্যানারি থাকলেও এই সনদ আছে কেবল 5টি প্রতিষ্ঠানের। চামড়া সংশ্লিষ্টরা বলছেন, LWG সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাড়লে চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। শু ফ্যাক্টরি আমার কাছ থেকে নিচ্ছে, কারণ তার কাস্টমার, এন্ড কাস্টমার বলে দিছে যে এখান থেকে নিবা। এই জিনিসটা হচ্ছে যে অ্যাডভান্টেজ, যে আমার কাছে আমার বিক্রিটা নিশ্চিত করতে হবে, সমস্ত কিছু এটা করতে তো খরচ আছে, খরচ থাকলেও কী হবে, এটা কিন্তু বেনিফিটও আছে। বিডা বলছে, দেশের অভ্যন্তরে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার প্রায় $3 বিলিয়ন। 3500 ছোট ও মাঝারি, 90টির বেশি বড় প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য তৈরি করছে। কিন্তু রপ্তানির এ বাজারের সাথে দেশে কাঁচা চামড়ার বাজারের কোনো মিল নেই। গেল 2 বছর ধরেই দেশের বৃহৎ কাঁচা চামড়া সরবরাহকারী চট্টগ্রামের আতুরার ডিপোর আড়তগুলোতে কমেছে চামড়া সংগ্রহের পরিমাণ। এবারও লক্ষ্যমাত্রা 3.5 লাখ পিস হলেও ঘাটতি থাকছে লক্ষাধিক পিস। তার ওপর দাম না পেয়ে চামড়া মাদ্রাসা, এতিমখানায় দান করে দিয়েছেন অনেকে। গত 10 বছর পর্যন্ত আমাদেরকে একটা দাম বলে দিছে, আর কিন্তু আমরা কোরবানোর পরে চামড়া নেওয়ার পরে সেই চামড়া আমরা কোনোদিন ট্যানারের মালিক থেকে সেই দামটা পাই নাই। সামর্থ্য এটা তো কমে আসছে, যে কারণে কোরবানি কম হচ্ছে। আমরা আমাদের যে টার্গেট, আমরা সেই টার্গেট অনুসারে আমরা মানুষের দরজায় পৌঁছে গেছি এবং আমরা সংগ্রহ করে যাচ্ছি। আড়তদার থেকে ট্যানারি মালিকরা যেন সরকার যেতে মূল্য কিনে, এই বিষয়টা নিয়ে বিভাগীয় কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি এবং মন্ত্রণালয় সরাসরি মনিটরিং করছে, এবং এই বিষয়টা আবার তাদের বক্তব্যটা আমরা আবার মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় এই বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের শীর্ষ ক্রেতা আমেরিকা। দেশটিতে 37% চামড়া রপ্তানি হয়, 10% কিনে দ্বিতীয় অবস্থানে আছে জাপান, 8% কিনে তৃতীয় অবস্থান জার্মানি ও নেদারল্যান্ডসের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এরই মধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী বাইজিদ সাদ। চলে যাচ্ছি তার কাছে। সাদ, জানাবেন যে ভিড় কেমন রয়েছে যাত্রীদের, এবং একই সঙ্গে যাত্রীরা যাত্রাপথে কোনো ভোগান্তির পেয়েছেন কিনা, এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চাই। তন্ময়, যারা ঈদ করতে তাদের প্রিয়জনের কাছে গিয়েছিল তারা কিন্তু এখন সেই জায়গাটায় কিছুটা কষ্ট হলেও এখন কর্মস্থলে ফিরে আসতে হচ্ছে, কেননা অনেক দিন পর কেউ কেউ প্রিয়জনের কাছে ফিরে যায় ঈদের আনন্দ উপভোগ করার জন্য। সেটি কিছুটা সেখানে ছেদ পড়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা কর্মস্থলে ফিরে আসতে হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে কমলাপুর রেল স্টেশনে। আমরা আসার পরই দেখেছি যে কয়েকটি ট্রেন কিন্তু নিজ নিজ প্ল্যাটফর্মে একদম সঠিক সময়ে এসে পৌঁছেছে এবং কিছু ট্রেন ঢাকার বাইরে, রাজধানীর বাইরে যাবে, সেই প্রস্তুতিতেও কিন্তু রয়েছে। মূলত ঈদের যে লম্বা একটা ছুটি ছিল, সেই ছুটির পরই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান রয়েছে আর সেগুলো খুলে দিয়েছে এবং কর্মজীবী মানুষ যারা রয়েছেন, যাদের অফিস আছে, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। গতকাল থেকেই নগরবাসী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে গতকালকে সংখ্যাটা কম থাকলেও আজকে কিন্তু সংখ্যাটা তুলনামূলক বেশি রয়েছে। বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন তারা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য এসেছেন। তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা যেমনটি বলছেন যে পরিবারকে রেখে আসলেও অনেকে কিন্তু একা একাই চলে এসেছেন তার কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গতকালকে ঢাকায় ফেরার যাত্রীর সংখ্যা কম থাকলেও সেটি কিন্তু আজকে তুলনামূলক বেড়েছে এবং আগামীকাল বা এর পরবর্তী যেসব দিন রয়েছে সেগুলোতে কিন্তু ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো অসুবিধা হয়েছে কি না তেমনটা কিন্তু তারা অস্বীকার করেছেন যে তাদের বিশেষ কোনো অসুবিধা হয়নি এবং শিডিউল বিপর্যয় নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রাপথে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিকূলতার মুখে কিন্তু যাত্রীরা পড়েন, সেটি কিন্তু আজকে নেই এবং তারা কিন্তু স্বস্তিতে ফিরেছেন ঢাকায়, তেমনটি কিন্তু জানাচ্ছেন। মূলত ঢাকায় যারা ফিরছেন তাদের মধ্যে চাকরিজীবী যেমনটি রয়েছেন তেমনি শিক্ষার্থী রয়েছেন, তাছাড়া সীমিত আয়ের শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। সেই সঙ্গে আরেকটি তথ্য যেটি হচ্ছে প্ল্যাটফর্মে কিন্তু এখন বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে আছে যেগুলো রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে সারা দেশে ফিরে যাবে। সেই জায়গাতেও কিন্তু যাত্রীর সংখ্যাটা আমরা দেখতে পেরেছি, যারা ঈদ শেষ করে ঢাকাতে ঈদ করে এখন কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। এবারের ঈদে মুক্তি পাওয়া 5টি চলচ্চিত্রের মধ্যে টিকিট বিক্রিতে এখন পর্যন্ত এগিয়ে আছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান। ঢাকার মাল্টিপ্লেক্সগুলো থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে এমনটাই। ঈদের প্রথম দুদিনের তুলনায় সিনেমার হলগুলোতে গতকাল ভিড় ছিল সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া রাত্রি। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনেই দেশের সিনেমা হলগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহগুলোতে এসেছেন দর্শকরা। আমার মা বাবার সাথে এসেছি, তুফান দেখছি আর খুব ভালো লাগছে। প্রিয়তমা দেখার পর থেকে শাকিব খানকে কেমন জানি একটু ভালো লাগা শুরু হলো, তো ভাবলাম যে তুফান দেখি। প্ল্যান রাখি ঈদের সময় যে একটা সিনেমা দেখবো, আর শাকিব খানের মুভি যেহেতু বড় হিট হয়, তখন প্রিয়তমা দেখলাম, রাজকুমার দেখলাম, ভালোই লাগলো, এই জন্য তুফানটা দেখতে আসা। ঈদে আমি ফার্স্ট টাইম আজকে আসছি। আমি কখনোই ঈদে আসি না, কারণ এত ক্রাউডের জন্য আমার ভালো লাগে না, কিন্তু আজকে আসলে মনে হলো যে না, ঈদেই একটু দেখি, তাহলে একটু ভালো লাগবে, মানুষ বেশি থাকবে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক 128টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। এরপর রয়েছে রিভেঞ্জ, যেটি দেশের 15টি হলে মুক্তি পেয়েছে। এছাড়া ময়ূরাক্ষী 2টি, আগন্তুক 5টি, ডার্ক ওয়ার্ল্ড চলছে দেশের 12টি প্রেক্ষাগৃহে। 5টি সিনেমার মধ্যে তুফান যেহেতু সর্বাধিক হল পেয়েছে, তাই এই সিনেমার ব্যবসাও সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অবশ্যই তুফান সিনেমাটা সবচেয়ে এগিয়ে আছে। আমরা প্রথম দিন তুফান সিনেমা 6টা শো দিয়েছিলাম,
পরবর্তীতে 12টা শো দিয়ে দ্বিতীয় দিনে স্টার্ট করেছিলাম, কিন্তু দর্শকের অনেক চাপের কারণে আজকে থেকে আবার 14টা করে শো চলছে। আশা করি সামনে আরও আমরা শো বাড়াতে হবে। এই ঈদের থেকে আমি বলতে পারি যে রোজার ঈদের থেকে আমাদের কোরবানি ঈদের সেলটা একটু বেশি, এটা অবশ্যই তুফানের কারণে। বাংলা সিনেমায় যে নতুন জোয়ার শুরু হয়েছিল হাওয়ার পরাণ দিয়ে, সেই গতি এখনো অব্যাহত রয়েছে বলে মনে করেন দর্শকরা। আমরা যেহেতু ইন্ডিয়ান মুভিগুলো দেখে অভ্যস্ত, বাংলাদেশে সেরকম মুভি যে এখন যেগুলো হচ্ছে সেই জন্যে আমরা খুবই আনন্দিত। না, দর্শক তো তৈরি হবে, কারণ আগে থেকে যে সিনেমার যে ক্যাটাগরি অবশ্যই চেঞ্জ হচ্ছে, এবং হচ্ছে ধরেন যে ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রির যে কিছু ক্যাটাগরি, যেমন তুফানে আমরা কিন্তু দেখতে পারতেছি এনিমেলের সাথে অনেকটা মানে ওরা ওই ক্যাটাগরিটা আসতেছে। শুধু একমাত্র তুফান মুভিটা দেখার জন্য আমি বাড়িতে যাইনি, শুধু তুফানটা দেখবো, কারণ বাড়ি থেকে আসার পর হয়তো বা এরকম ফ্লেভারটা পাবো না। মুভির অ্যাক্টরকেই যে দেখতে পাবো, ডাইরেক্টরকেও যে দেখতে পাবো, এটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। প্রতি বছর ঈদের মতোই এবারও হল পরিদর্শন করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সংশ্লিষ্টরা। নিজের সিনেমা উপভোগ করেছেন দর্শকদের সঙ্গে। ভালো সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক সহ সিনেমার অভিনেত্রীরা। খুব ভালো লাগার মতো একটা বিষয়, ঈদে সিনেমা রিলিজ পেয়েছে। ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে। সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি, টিভিতে আপনারা যা কভার করছেন সব কিছু দেখছি, তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের, তো ভালো লাগছে। এই যে সবার দল বল নিয়ে দেখার আনন্দ, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে আনন্দের বিষয়। যে এবং আসলে আমার কাছে মনে হয় কি সিনেমাটা আসলে একসঙ্গে দেখার বিষয়। কন্টেন্টটা এমন হওয়া উচিত যে আমরা ছোট থেকে বড় সবাই যাতে একসঙ্গে দেখতে পাই। স্টার সিনেপ্লেক্স আজকেও হাউসফুল আছে, স্টার দেখলে তো বোঝা যায়, তাই না? আমার মতো রওশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুটা 6 বছর আগের ছবি, এই পর্যন্ত হাইপুটা পারলে চালাও, দেখাও, দেখে দম থাকে। গেল ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল 11টি চলচ্চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবসা করে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার। সুমাইয়া রাত্রি, এখন, ঢাকা। এবারে জানাবো বাজার পরিস্থিতির খবর, আর সে খবর জানতে আমরা যাব ঝালকাঠিতে। ঝালকাঠির বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে সব ধরনের সবজির দাম বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন তালুকদার। আল আমিন, জানাবেন ঝালকাঠির বাজার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে, পণ্যের দরদামই বা কেমন রয়েছে? তন্ময়, গেল কয়েক সপ্তাহ ধরেই ঝালকাঠির কাঁচা বাজারে লাগামহীনভাবে বেড়েছে সবজির দাম। এর পাশাপাশি কিন্তু পোল্ট্রি মুরগি এবং ডিমের দামও বেড়েছে কয়েক দফা। তবে কাঁচা বাজারে সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলতে চাইছেন, গেল মাসে যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের যে প্রভাবে জলোচ্ছ্বাস এবং বৃষ্টিপাত হয়েছে, তখন কিন্তু সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আর এ কারণেই বাজারে সবজির সরবরাহ কমে গেছে, তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে সবজি, এমনটি বলছেন। তবে ব্যবসায়ীরা আরেকটি জিনিস আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে কাঁচা মরিচ এবং শসার দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর কারণ হিসেবে মধ্যস্বত্বভোগী এবং যারা বা সিন্ডিকেট যারা রয়েছেন তাদের একটি হাত রয়েছে, এটিও কিন্তু তারা স্বীকার করেছেন। এর পাশাপাশি কিন্তু প্রশাসন এবং এর প্রশাসনের যে বিভিন্ন বিভাগ রয়েছে বাজার মনিটরিং এ, তাদের কিন্তু আসলে নিয়মিত বাজার মনিটরিং নাই, এটিও দাম বাড়ার পেছনে কাজ করছে, এমনটিও ব্যবসায়ীরা জানিয়েছেন বা সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে তন্ময় এমন কিছু সবজির দাম আমি একটু জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। শসা, যেটি সবচেয়ে বেশি দাম বেড়েছে, সেই শসা বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে এবং গাজর বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি দরে। কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 100 টাকা কেজি দরে, 100 টাকা দরে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। এর পাশাপাশি কিন্তু যে পোল্ট্রি মুরগি রয়েছে, সেই পোল্ট্রি মুরগির কিন্তু দাম কয়েক দফা বেড়েছে। আজকের বাজারে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 370 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং ডিমের দাম বেড়ে কিন্তু এখন 53 টাকা পাইকারি এবং খুচরা বাজারে 55 থেকে 60 টাকা হালি দরে ডিম বিক্রি হচ্ছে। তবে এই কাঁচা বাজারে যে সবজির দাম একটু আর কিছুদিন পরে কমবে, এমনটি একটি ধারণা দিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতির সবশেষ। তন্ময়।
ঝালকাঠি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তালুকদার। জান্তা সরকার আর সেনাবাহিনীর বিদ্রোহী গোষ্ঠীদের সংঘাতে বিপর্যয়ের দ্বারপ্রান্তে মিয়ানমারের অর্থনীতি। 6 বছরে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে দেশটিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে দারিদ্র্য, কমছে প্রবৃদ্ধি, বাড়ছে মূল্যস্ফীতি। রাখাইন রাজ্যে সংঘাত, কৃষি সরঞ্জামের অভাব আর চড়া দামে চালের উৎপাদন চলতি বছর কমে যাবে অন্তত 50%। যুদ্ধের মধ্যে জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন রাখাইন রাজ্যে থাকা হাজার হাজার রোহিঙ্গা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। গেল 7 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে বিদ্রোহী আরাকান আর্মির সেনাবিরোধী অভিযান। রাখাইনের উত্তরাঞ্চল দখলে নিয়েছে আরাকান আর্মি। এই অঞ্চলের 8.5 লাখ আবাদযোগ্য কৃষি জমির মধ্যে বেশিরভাগই উত্তরে অবস্থিত হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পাশাপাশি গেল নভেম্বর থেকে রাস্তাঘাট ও সমুদ্রপথ বন্ধ থাকায় দেখা দিয়েছে সার, জ্বালানির মতো প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সংকট। বাজারে কৃষি সরঞ্জাম বিক্রি হচ্ছে চড়া মূল্যে, যে কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 50% কমছে চালের উৎপাদন। রাখাইনের কৃষক ইউনিয়ন বলছে চলতি বছর মাত্র 5 লাখ একর জমিতে চালের আবাদ করতে পারবেন তারা। এর মধ্যে অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়াও প্রভাব ফেলতে পারে চালের উৎপাদনে। এতে করে হুমকিতে পড়তে পারে এই রাজ্যের 30 লাখ মানুষের খাদ্য সরবরাহ ব্যবস্থা। রাখাইন রাজ্য কৃষক ইউনিয়ন বলছে যুদ্ধ কবলিত এই রাখাইন রাজ্যের 10 লাখ একরের বেশি কৃষি জমিতে উৎপাদিত হতো 16 লাখ টন চাল। সাধারণ সময়ে বর্ষাকালে চাল উৎপাদনে কৃষকদের ঋণ দেয় কৃষি ব্যাংক, কিন্তু চলমান সংঘাতে বেশিরভাগ কৃষকই ঋণ পাচ্ছেন না। জাতিসংঘ বলছে আরাকান আর্মি আর জান্তা সেনাবাহিনী দুই পক্ষই ব্যর্থ হয়েছে রাখাইনের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে। বাসিন্দাদের বাংলাদেশ সীমান্তে অবস্থিত মংডু শহর দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। বিপাকে পড়ে গেছে সেখানে বসবাস করা রোহিঙ্গারা। জাতিসংঘ বলছে যুদ্ধের কারণে সেখানে আটকা পড়েছে 70,000 রোহিঙ্গা। সামরিক বিশ্লেষকরা বলছেন মংডুর পর আরাকান আর্মির লক্ষ্য রাজধানী সিটওয়ে। এখন পর্যন্ত রাখাইনের 5 জেলার মধ্যে 4 জেলার অনেক শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। মংডু আর থাডোয়ে শহরে চলছে তুমুল লড়াই। দেশটিতে বেকারত্ব, দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। মিয়ানমারে 12,000 কিয়াত থেকে চলতি বছর ডিজেলের দর পৌঁছেছে 40,000 কিয়াতে। সারের দর 1 প্যাকেট 1 লাখ কিয়াত থেকে পৌঁছেছে 3 লাখ কিয়াতে। বিদ্যুৎ স্বল্পতা, শ্রমিক সংকট, মুদ্রার অবমূল্যায়নের কারণে কঠিন হয়ে পড়েছে ব্যবসা টিকিয়ে রাখা। এর মধ্যেই জান্তা সরকার প্রধান ঘোষণা দিয়েছেন 2025 সালে এই দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এই ছিল এখন সকালের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv-তে।